নমস্কার সকলকে আরও একবার এবং অমিতাভতে আমি অমিতাভ শুভ সন্ধ্যা জানাই। আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে। আজকের পর্বে আপনাদেরকে বলবো এমন একজন সঙ্গীত শিল্পীর কথা যাকে হয়তো এই প্রজন্মের অনেকেই চেনেন না, কিন্তু তার গান ভীষণ ভালোবাসেন এবং অনেক পুরনো গানের তালিকার মধ্যে তার গান অত্যন্ত প্রিয় আমাদের সকলের। সুধীন দাশগুপ্তের কাছে তাকে নিয়ে এসেছিলেন মৃণাল চক্রবর্তী। সেই প্রথম দেখা সুধীন দাশগুপ্তর। গান শুনে বুঝেছিলেন মেয়েটির মধ্যে প্রতিভা রয়েছে এবং তাকে মন দিয়ে গান শেখান। একসময় সুধীন দাশগুপ্তের অত্যন্ত প্রিয় যারা ছাত্রছাত্রী বা শিষ্য শিষ্যা, তাদের মধ্যে তিনি অন্যতমা ছিলেন। সালটা 1969। সেই সময় সুধীন দাশগুপ্ত একটি গান তৈরি করলেন এই ছাত্রীটির কথা ভেবে, যে এবার পুজোয় তাকে দিয়ে এই গানটা গাওয়াবে। তো সেই ছাত্রী যখন এলো তাকে বললেন, দেখো তোমার জন্য ওই গানটা তুলেছি, তৈরি করেছি, তুমি একবার শোনো, তারপরে গানটা তোলো, কারণ এই গানটা তোমাকে রেকর্ড করতে হবে। তিনি ছাত্রীকে গানটি শোনালেন এবং শোনানোর পর বললেন, তাহলে কবে থেকে তুমি শুরু করবে এই গানটা তোলা? এইবার ছাত্রীটি কাকুতি মিনতি শুরু করলো যে না না, এই গানটা বাদ দিন, এটা আমি পারবো না, আপনি অন্য গান দিন, আমি এই গানটা করতে পারবো না। অবাক হয়ে গেলেন সুধীন দাশগুপ্ত, বলে কি, এত সুন্দর একটা গান হয়তো বেরোলে হিটও করবে, মানুষের কাছে জনপ্রিয় হবে, সেই গানটা গাইতে চাইছে না। বারবার বলার পরও মেয়েটি যখন রাজি হচ্ছে না, তখন বললেন, তুমি আমাকে নিঃসংকোচে বলো যে কেন তুমি এই গানটি গাইতে চাইছো না। অনেকক্ষণ পর তখন সেই ছাত্রী তাকে বললেন যে গানটা অসাধারণ, দুর্দান্ত, কিন্তু স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় গানটা আমি গেয়ে ফেললেও যখন মঞ্চে আমি গান করব, এই গানের যে ব্যাকগ্রাউন্ড, যে মিউজিক, সেই সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে আমার পক্ষে সম্ভব হবে না মঞ্চে এই গানটাকে উপস্থাপনা করা বা গাওয়া। সেই কারণে আমি এই গানটি করতে চাইছি না, কারণ এই গানটি রেকর্ড করলে হয়তো জনপ্রিয় হবে, হিট হবে, কিন্তু মঞ্চে করার সময় সমস্যা হয়ে যাবে, তখন আমি এই বাদ্যযন্ত্র শিল্পীদেরকে পাবো না। এটা শোনার পর সুধীনবাবু বললেন, আচ্ছা দেখছি। তখন তিনি সেই গানটিকে বদলে অন্য একটি গান এই মেয়েটি বা এই ছাত্রীটিকে দিয়ে তিনি গাওয়ালেন। সেই গানটাও সুপার ডুপার হিট হলো। সেই গানটা ছিল একদিন সেই দিন সঙ্গীবিহীন পথে চলে যেতে হবে। একদিন সেই দিন সঙ্গীবিহীন পথে চলে যেতে হবে। এবং 1969 বা 70 রেকর্ডটি বোধহয় বেরিয়েছিল গানটি, এবং সুপার ডুপার হিট। আর যে গানটি তিনি প্রথমে ভেবে রেখেছিলেন এই ছাত্রীকে দিয়ে গাওয়াবেন বলে, সেই গানটা সে বছর কাউকে দিয়ে গাওয়ালেন না। পরের বছর তিনি সেই ছাত্রীর জন্য যে গানটি বেছেছিলেন প্রথমে, সেই গানটি গাওয়ালেন তিনি আরতি মুখোপাধ্যায়কে দিয়ে। সেটাও তোলপাড় করলো দর্শকদের হৃদয়। সেই গানটা একটু কঠিন গান ছিল। সেই গানটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে যেন নতুন করে জীবন পেল। বন্য 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 এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো। যে ছাত্রীটির কথা বললাম, যিনি এই কঠিন গানটা গাইতে চাননি, সেই ছাত্রীটি একদিন অনুষ্ঠান করে ফেরার পথে বাড়ির কাছে এসে দেখলেন যে বাড়িতে ঢোকার জন্য দরজা যে তালা, তার চাবিটাই তিনি কোথাও ফেলে এসেছেন। গভীর রাত, উপায় কি হবে? সেই রাতটা তাকে বাড়ির বাইরেই কাটাতে হয়েছিল। পরের দিন বা পরে যখন তিনি সুধীন দাশগুপ্তের কাছে গেছেন গানের ক্লাসে গিয়ে তিনি তখন এই বিষয়টা বলেন যে আমার
ওই অনুষ্ঠান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে গেছে। এই কথাগুলো শুনতে শুনতে সুধীন দাশগুপ্তর মনে পড়ে গেল যে কবি এবং গীতিকার বরুণ বিশ্বাস তিনি ঠিকই একই ধরনের বিষয় নিয়ে একটি গান কয়েক বছর আগে তৈরি করেছিলেন, যেটা কেউ গায়নি এখন। তখন তিনি সেই গানটি তাকে সুর করে দিলেন এবং সেই ছাত্রী সেই গানটি পরবর্তীকালে করেন। গানটি আপনারা সবাই জানেন, তুমুল জনপ্রিয় হয়েছিল, হিট গান। গানটি হচ্ছে ছি 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 এ কি কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। এরকমভাবে কত গান তৈরি হয়েছে আর এই গানগুলো বিখ্যাত হয়েছে, আমরা শুনি। কিন্তু মজার কথা হচ্ছে এই শিল্পীটাকে আজকের দিনে হয়তো আমরা অনেকেই জানি না, অনেকেই চিনি না, তার সম্পর্কে ধারণাও অনেকের হয়তো নেই, কিন্তু তার এই গান লোকপ্রিয়, জনপ্রিয় গানগুলো কিন্তু আমাদের খুব প্রিয় গানের মধ্যে অন্যতম। এই শিল্পীকে ওই যে বলছিলাম না, মৃণাল চক্রবর্তী নিয়ে এসেছিলেন সুধীন দাশগুপ্তের কাছে, বলেছিলেন মেয়েটি খুব ভালো গায়, কিন্তু মঞ্চে উঠলে শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়েরই গান করে। সেই কথার পরিপ্রেক্ষিতে পরে পুলক বন্দ্যোপাধ্যায় সুধীন দাশগুপ্তকে বলেছিলেন যে মেয়েটি মঞ্চে উঠলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান করে, ওকে একটু বনশ্রী সেনগুপ্ত বানিয়ে দাও। হ্যাঁ, তিনি বনশ্রী সেনগুপ্ত, বাংলার সঙ্গীত জগতের আরো একজন প্রায় বিলীন হয়ে যাওয়া স্মৃতির স্মরণীতে একজন সুরের পথের যাত্রী, বাংলার সংস্কৃতি আর সঙ্গীতের প্রতিমার অন্যতম কারিগর। এই গানগুলো আমাদের সকলের পরিচিত গান, শুধু জানতাম না বা হয়তো অনেকে জানেন না যে এই গানগুলোর সঙ্গে জড়িয়ে থাকা এই ঘটনাগুলো বা যিনি গানগুলো করেছেন তিনি বনশ্রী সেনগুপ্ত। এই না জানার ভিড়ে তো অনেক ঘটনাই আছে। বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীত গুরুদেব তৈরি করেছিলেন। তখন গুরুদেব 1895 থেকে 1900 পর্যন্ত শিলাইদহে ছিলেন তাদের জমিদারি দেখাশোনা করার জন্য। সেখানে পায়চারি করতে করতে একদিন গভীর রাতে তিনি একটা গানের সুর শুনতে পান। রাস্তা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে লণ্ঠন হাতে আর গুনগুন করে একটা অদ্ভুত সুরে গান করছে। পরে খোঁজ নিয়ে জেনেছিলেন যে শিলাইদহ পোস্ট অফিসের তার নাম গগন ডাকহরকরা। এই কুষ্টিয়ার গগন ডাকহরকরা তাকে ডেকে পাঠিয়ে তার সঙ্গে আলাপ করেছিলেন গুরুদেব। এই গগন ডাকহরকরা ছিল লালন সাঁইয়ের অন্ধভক্ত। লালন সাঁইয়ের গান এবং তার নিজের লেখা, নিজের তৈরি করা সুরের গানই তিনি গাইতেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এতটাই প্রভাবিত ছিলেন বা হয়েছিলেন গগন হরকরার প্রতি যে বাংলাদেশের যেটি জাতীয় সঙ্গীত, এই গানটা তিনি এই গগন ডাক হরকরার গানে প্রভাবিত হয়ে তিনি বানিয়েছিলেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা তিনি বানিয়েছিলেন গগন ডাক হরকরার আমি কোথায় পাবো তারে। এই গানটির সুরকে তিনি ব্যবহার করেছিলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতে। লালন সাঁই এবং গগন ডাকহরকরা বা বাউল তাই জড়িয়ে আছে রবি ঠাকুরের গান। আজকে আরেকটা অজানা ঘটনা বলে আজকের পর্ব শেষ করব। সালটা 1998। তখন চলচ্চিত্র এবং সুরের গান আধুনিক গান হিসেবেই চিহ্নিত। তুমি আমি, পাতা ফুল, চাঁদ এবং মেলোডি। হঠাৎ করে 23 বছরের একটি ছেলে একটি কনসার্টে, একটি অনুষ্ঠানে সে উঠে গান শুরু করলো। তার এই মেলোডি এটাকে খানিকটা বাদ দিয়েই সেই 23 বছরের ছেলেটির কণ্ঠে ঝঙ্কৃত হলো এক নতুন সুরের মূর্ছনা।
আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকেই তাকাই। আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকেই তাকাই। এই অদ্ভুত কথার গান শুনে অবাক হয়ে গেলেন আয়োজকরা। গানটা হয়ে যাওয়ার পর তাকে নামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন এটা রক, এটা বাংলায় রক গান। তখন মানুষ ভাবতে শুরু করলেন বাংলায় আবার রক, কি বলে কি ছেলেটা। হ্যাঁ, সেই 23 বছরে 1998-এ মঞ্চ থেকে নামিয়ে দেয়া ছেলেটি পরবর্তীকালে নীল রঙকে লাল রঙে বা নীল রঙকে লাল রক্তে মিশিয়ে দিল। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই লাল রঙে মিশে গেল। অসংখ্য গান, তার বাংলা রকের গান। আজকে তার মঞ্চে অনুষ্ঠান থাকলে সেখানে কয়েকশো কিলোমিটার দূর থেকে তার অনুরাগীরা এসে সেখানে ভিড় জমায়। একটি ঘটনায় আমরা দেখেছিলাম যে মাথা হুডিতে মুখ ঢেকে, মাথায় হুডি চাপিয়ে মুখ ঢেকে তার অনুষ্ঠানের পেছন দিকে এসে তার গানের সঙ্গে সঙ্গে তাল দিচ্ছিলেন একেবারে পেছনে দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিং। যে গানের জন্য একদিন তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, সেই গান শুনে আজকে বহু হাজার হাজার লাখো লাখো ব্যর্থ প্রেমিকেরা হাসনোয়ানা হয়ে ফুটে সেই রকের, বাংলা রকের বাগানে ফুটে রয়েছে। হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ দর্শক শ্রোতা আজকে তার গান শুনে হাসনুহানার মতো ফুটে রয়েছে বাংলার রক সঙ্গীতের বাগানে, শুধুমাত্র তার জন্য। তাই সেই অনুষ্ঠানগুলোতে গিয়ে অনেক শিল্পী থাকলেও তোলপাড় হয়ে যাওয়া ভিড়ের মধ্যে সবার কণ্ঠে শুধু একটা কথাই শুনতে পাই, জয় রক। আর সেই জয় রকের দুর্বার দুর্নির্বার অমোঘ আকর্ষণ তৈরি করে সেই মানুষটি ইতিহাস তৈরি করলেন। কেনই বা করবেন না? তার পূর্বপুরুষও তো আমাদের রক্তের আগুনটাকে জ্বালিয়েছিলেন। তিনি তো সেই কাজী নজরুল ইসলামেরই বংশধর, তাই রক্তে আগুন লাগানোটা তো তাদের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই পড়ে। ব্যর্থ প্রেমিকের জীবনে হাসনোহানা হয়ে ফুটিয়ে তোলার এই জয়ের রূপকার, এই রকের রূপকারের নাম রূপম ইসলাম। একদিন পৃথিবী বা আমরা যাকে উপেক্ষা করি, অবহেলা করি, একদিন অদম্য জেদ আর প্রতিভা নিয়ে তারাই এই পৃথিবীকে, এই গ্রহকে শাসন করে। আজকে তাই একটু অন্য ধরনের পর্ব, বেশ কিছু অজানা কথা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কারণ এই ঘটনাগুলো গল্প হলেও সত্যি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি অমিতাভ। ফিরব পরবর্তী পর্বে আবার অজানা কিছু কথা নিয়ে, চেনা মানুষের অজানা দিকগুলোকে তুলে ধরতে। ততক্ষণের জন্য আপনাদের সকলকে একটা কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুজবে কান দেবেন না, সতর্ক থাকুন, আর সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।